একটা ছোট্ট শহর যেখানে রাত নামলেই মানুষ হারিয়ে যায়। বাতাসে ভেসে বেড়ায় শীতল ফিসফিসানি। জানলার ওপারে কেউ একজন দাঁড়িয়ে থাকে, চুপচাপ অপেক্ষায়, কিন্তু সে মানুষ নয়। বলছিলাম স্টিফেন কিং এর নোভেলের উপর নির্মিত মুভি সেলেমস লটের কথা। সময়টা 22শে সেপ্টেম্বর 1975। স্ট্রেকার নামের এক ব্যক্তি সদ্য লন্ডন থেকে আমেরিকার মেইন শহরের অন্তর্গত জেরুসালেম লটে শিফট হয়েছে। ফান ফ্যাক্ট, স্টিফেন কিং এর বেশিরভাগ গল্প এই মেইন শহরকে কেন্দ্র করেই। উদাহরণ পেট সিমেট্রি। তো স্ট্রেকার এখানে তার পার্টনার বাল্যর সাথে একটা অ্যান্টিক কালেকশনের দোকান খুলেছে, যেটা থেকে প্রথমেই একটা সন্দেহ রয়ে যাচ্ছে, কারণ এই মধ্যবিত্তদের শহরে অ্যান্টিক কালেকশনের দোকানের বিষয়টা লাভবান নয়। বার্লো অবশ্য লন্ডন থেকে এখনও আসেনি, তাই স্ট্রেকার কাজ সামলাবে। স্ট্রেকার মিস্টার স্নোকে লন্ডন থেকে জাহাজে আসা একটা পুরনো উডেন ক্রেটের ব্যাপারে জানায়, যেটা আজ সন্ধ্যে 6টায় আসার কথা আছে। এইটা আসা মাত্রই স্নোদের সেটাকে স্ট্রেকারের নতুন বাড়ি মার্স্টান হাউসের সেলারে শিফট করতে হবে। লোকালয় থেকে দূর পাহাড়ের উপর অবস্থিত এই মার্স্টান হাউস বেশ কুখ্যাত। লোকেরা সেদিকে পা মারায় না। বহু কানাঘুষো গল্প শোনা যায় এই বাড়ির নামে। লোকে বলে এই বাড়ির প্রথম ও একমাত্র মালিক হার্বার্ট মার্স্টেন শয়তানের পূজারী ছিল এবং সে নিজের স্ত্রীকে শয়তানের উদ্দেশ্যে সেখানে বলি দিয়ে আত্মহনন করে। তারপর থেকেই বাড়িটা ফাঁকা পড়ে আছে। তো স্ট্রেকারের কথা মতো ক্রেট আসা মাত্রই রাতের অন্ধকারে স্নো সেটাকে খুব সাবধানে মার্স্টান হাউসের সেলারে শিফট করে। তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছিল যে ক্রেট যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় এবং সেটাকে খুলে দেখার সাহস না করে। প্রচণ্ড ভারী ক্রেটকে সেলার অবধি নিয়ে যাওয়ার জন্য দুজনকে যথেষ্ট বেগ পেতে হয়। এই টানাপোড়েনের মাঝে ক্রেটের একটা অংশে ধাক্কা লেগে ভেঙে যাওয়ায় ভিতরে কিছু অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়, যেটা অবশ্য ওদের নজরে আসে না। স্নো বেরোনোর সময় হঠাৎ ফিসফিসানের আওয়াজ শুনতে পায়, যেন কেউ তাকে নিজের কাছে ডাকছে। তখনই বন্ধুর ডাকে স্নোয়ের সম্বিত ফিরতেই ভয়ে পালিয়ে গেলে অন্ধকারে এক পিশাচের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল হতেই জেরুসালেম লটে এক নতুন মানুষের আগমন, বেন মেয়ার্স। এটা তার ছোটবেলার শহর। মাত্র 9 বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় বাবা মায়ের মৃত্যুর পর বেন শহর ছেড়ে চলে যায়। তাই বহু বছর পর পুরনো স্মৃতি চাঙ্গা করতে ও লেখার স্বার্থে এখানে আসা। বেন পেশায় একজন বিখ্যাত লেখক। তার নতুন বই এয়ার ড্যান্স বইপোকাদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে। তার পরবর্তী বইয়ের বিষয় এই মার্স্টান হাউস। শৈশবে ফেলে আসা জন্মস্থান নতুন করে উপভোগ করতে তার বেশ ভালোই লাগছে। গাড়ি থামলো স্ট্রেকারের ঠিক উল্টো দিকের রিয়েল এস্টেট অফিসের সামনে, কারণ ওর থাকার একটা ঘর দরকার। অফিসে ঢুকতেই পরিচয় হয় সুজানের সাথে। ঘটনাক্রমে তখন সে বেনের লেখা বই এয়ার ড্যান্স পড়ছিল। তবে মজার বিষয়, সে বেনকে দেখে চিনতেই পারে না। তখনই অফিসের হেড মিস্টার ল্যারি হন্তদন্ত হয়ে আসলে বেন তাকে মার্স্টান হাউসের ব্যাপারে জিজ্ঞেস করায় জানতে পারে যে বিগত 40 বছর বাড়ি ফাঁকা থাকার পর স্ট্রেকার ওই বাড়ি কিনেছে। কথার মাঝে সুজান বেনের পরিচয় জানতে পারলে সে বড্ড লজ্জায় পড়ে যায়, আর তখন সেটাকে কভার আপ করার জন্য বেন ইভা মিলারের ভাড়া বাড়িতে থাকার পরামর্শ দেয়। সুন্দর হাসিখুশিতে পরিপূর্ণ এই ছোট্ট শহরে স্ট্যানলি এলিমেন্টারি স্কুলের নতুন খুদে ছাত্র মার্ক। যেমন বুদ্ধিদীপ্ত তেমন শান্ত হলেও তার ফাইট ব্যাক করার মানসিকতা সবাইকে হার মানায়। স্কুলের প্রিন্সিপাল মিস্টার বার্গ ছাত্রদের মাঝে বেশ প্রিয় এক ব্যক্তিত্ব। আজ স্কুল থেকে ফেরার পথে স্ট্রেকারকে দেখা যায় মার্কদের গ্রুপটার দিকে নজর রাখতে। তার মনে কি চলছে বোঝা দেয়। বেন এদিকে মার্স্টান হাউসের ব্যাপারে রিসার্চ করতে ব্যস্ত। তখনই সুজানকে নিয়ে তার মা অ্যানি বন্ধুর গ্রন্থাগারে আসলে সুজান বেনকে আজ রাতে ড্রাইভ ইনে ইনভাইট করে, যেটা দেখেই বোঝা যাচ্ছিল যে সুজান বেনকে পছন্দ করতে শুরু করেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মার্ক একদম আমার মতো কট্টর হরর ফ্যান। ভূত, ভ্যাম্পায়ার, পিশাচ সব কিছুর ব্যাপারে তার বিশাল জ্ঞান। কোনো কিছুতেই তার ভয় নেই। বন্ধুকে তার পছন্দের কালেকশনগুলো দেখাতে গিয়ে সন্ধে নেমে আসলে দুই ভাই র্যালফ আর ড্যানি বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সুজান আর বেন ড্রাইভ ইনে আসে। এটা এমন একটা জায়গা যেখানে সবাই গাড়ি পার্ক করে উইকেন্ডে ওপেন থিয়েটারের মজা নেয়। ওরা দুজন একটা স্পেশাল জায়গায় বসে নিজের জীবনের ঘটনা একে অপরের সাথে শেয়ার করে ভালো মুহূর্ত এনজয় করতে থাকে। অন্যদিকে মাঝ রাস্তায় দুই ভাইকে দেখে স্ট্রেকার লিফট দিতে চাইলে ওরা অসম্মতি জানিয়ে জঙ্গলের শর্টকাট রাস্তা ধরে, কিন্তু অন্ধকার নামতেই স্ট্রেকার র্যালফকে মার্স্টান হাউসে তুলে নিয়ে যায়।
তাকে বস্তায় টেনে নিয়ে যাওয়ার সময় স্ট্রেকার কোনো মাস্টারকে স্যাক্রিফাইসের কথা বলছিল এবং র্যালফকে স্যাক্রিফাইস করে মাস্টার পুরো শহরকে তার মতো বানাতে চায়। তো এইখানে স্ট্রেকারের মাস্টার হলো বার্লো, যে এক ভয়ঙ্কর প্রাচীন ভ্যাম্পায়ার, যাকে লন্ডন থেকে উডেন ক্রেটে আনা হয়েছে, অর্থাৎ মিস্টার স্নো, যেটা স্ট্রেকারের কথা মতো এনেছিল। কদাকার চেহারা, লম্বা নখ ও তীক্ষ্ণ দাঁত দিয়ে বার্লো নৃশংসভাবে র্যালফের রক্ত পান করে মেরে ফেলে। সকাল হতেই দেখা যায় জেলে বন্দি রয়েছে চার্চের ফাদার ক্যালাহ্যান। কাল রাতে ড্রাইভ ইনে নেশায় চুট থাকার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ফাদারের থেকে শেরিফের চিন্তা আরও বেশি, কারণ র্যালফের মিসিং রিপোর্ট জমা পড়েছে এবং তাকে খুঁজতে সার্চ টিম পাঠানো হয়েছে। এই ঘটনার পর কেটে গেছে প্রায় 1 সপ্তাহ, কিন্তু র্যালফকে পাওয়া যায়নি। সার্চ টিমে প্রিন্সিপাল বার্কের সাথে বেনও ছিল। শহরের বেশিরভাগ মানুষ বেনকে সন্দেহ চোখে দেখছে, কারণ সে আসার পরেই এমন কাণ্ড ঘটেছে। এই ঘটনায় ড্যানি এতটাই ভয় পেয়েছিল যে বলতেই ভুলে যায় যে সেদিন স্ট্রেকারের সাথে ওদের দেখা হয়েছিল। বার্ক বেনকে স্কুলে একদিন এর মধ্যে আসার জন্য ইনভাইট করলে বেন বিদায় জানিয়ে সুজানকে বাড়ি ছাড়তে বেরিয়ে যায়। ওর মা অ্যানির অবশ্য বেনকে খুব একটা পছন্দ নয়। রাতে ড্যানি তখন একা শুয়ে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছে না। হঠাৎ শুনতে পেল বাগানে মাউথ অর্গানের আওয়াজ। ফেরার দিন মার্ক র্যালফকে এই মাউথ অর্গানটাই দিয়েছিল। ড্যানি ছুটে বাগানে আসে। চারিদিক ঘন কুয়াশায় ঢাকা এক রহস্যময় পরিবেশ। হঠাৎ বাগানের দোলনা নিজে থেকে নড়তে শুরু করলো। ভয়ে শরীর ভারী হয়ে আসে। মাউথ অর্গানের আওয়াজটা মনে হচ্ছে চারিদিক থেকেই আসছে। তখনই আচমকা ড্যানিকে উপর থেকে কেউ তুলে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ড্যানি ফিরে আসে এবং মাকে জানায় সে ভীষণ ঠান্ডা বোধ করছে। এই কারণে তাকে পরের দিন হসপিটালে অ্যাডমিট করলে ডাক্তার কোডি জানায় ভিটামিন বি এর অভাবে ড্যানির রক্তাল্পতা হয়েছে, যার কারণে তার গোটা শরীর ফ্যাকাশে হয়ে গেছে। অবস্থা খুব একটা ভালো নয়। সেই রাতে ড্যানির জ্ঞান ফিরলে প্রচণ্ড তেষ্টা পেলে ওর মা ডাক্তার ডেকে এনে দেখে যে ড্যানি পাউচ থেকে রক্ত খাচ্ছে। আর এই আকস্মিক ঘটনার পর সে মারা যায়। ড্যানির শেষ কৃতকর্মের দিন মাটি দেওয়ার দায়িত্বে ছিল মাইক। প্রার্থনার পর সমস্ত নিয়ম পর্ব চলাকালীন মাইকের খাবার খেয়ে চোখ লেগে যায়। যখন ঘুম ভাঙল দেখে অলরেডি সূর্য অস্ত গেছে, তাই দ্রুত মাটি ফেলার কাজ শুরু করলে হঠাৎ কফিনের ভিতর থেকে আসে ধাক্কার আওয়াজ। প্রথমে মনের ভুল লাগলেও আওয়াজটা আরও বেশ কয়েকবার হতেই মাইক রীতিমতো চমকে ওঠে। ক্রমাগত আওয়াজ করে ড্যানি ভিতর থেকে চাপা গলায় সাহায্য চাইছে। মাইক সাহস করে কফিনের ঢাকনা তুলতে গেলে দেখে অদ্ভুত কাণ্ড, কারণ ড্যানির নিথর দেহ যেমনটাই ছিল তেমনই শুয়ে আসে। এত বড় মনের ভুল তো সম্ভব নয়। মাইক রীতিমতো ঘাবড়ে দ্রুত মাটি ফেলতে গেলে দেখা যায় কবর থেকে ড্যানিকে বেরিয়ে আসতে। মাইক কফিন ফাঁকা দেখে ভয়ে পালাতেই যাবে, তখনই ড্যানি ওর উপর ঝাঁপিয়ে পড়ে। ওই রাতে বার্ক একটা বারে আসলে মাইককে অন্ধকারে অদ্ভুত অবস্থায় বসে থাকতে দেখে। তার চোখগুলো বিভৎস রকম কালো, সারা শরীর নীলাভ। ড্যানির কৃতকার্যের পর থেকে কি হয়েছে তার কিছুই মনে নেই। কথাবার্তায় ভীষণ রকম জড়তা, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তৃষ্ণার্ত দৃষ্টিতে বার্কের দিকে চেয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। মাইকের এই অবস্থা দেখে বার্ক ওকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং সকাল হলে সে একবার ডাক্তার কোডিকে দেখিয়ে নেবে। রাতে ওষুধ দেওয়ার সময় বার্ক মাইকের ঠিক ঘাড়ের কাছে পাশাপাশি দুটো বাইট মার্কস লক্ষ্য করে। মাইককে এই ব্যাপারে জিজ্ঞেস করলে অবশ্য কিছুই বলতে পারে না। বার্ক বিষয়টা কিছুটা অনুধাবন করতে পারলেও বুদ্ধিমত্তার সাথে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে জানলা বন্ধ করে নিচে চলে আসে। সারা রাত চিন্তায় বার্কের ঘুম আসে না। হঠাৎ উপরের রুমে আওয়াজ শুনে বাইরে এসে দেখে জানলা দিয়ে কাউকে উপরের ঘরে প্রবেশ করতে। বেগতিক দেখে বার্ক এক মুহূর্ত সময় নষ্ট না করে বেনের সাথে দেখা করল। সুজান অবশ্য ওর সাথেই ছিল, তাই দুজনকে বাড়ি এনে মাইকের অবস্থা দেখায়। ততক্ষণে মাইক মারা গেছে। শরীর বরফের মতো ঠান্ডা, অর্থাৎ বার্কের অনুমান একদম ঠিক। মাইক ভ্যাম্পায়ারে রূপান্তর হয়ে গেছে, কারণ লোককথা অনুযায়ী মৃত্যুর পর ঘাড়ের বাইট মার্কস তাদের মিলিয়ে যায়, আর তখন থেকেই তাদের ভ্যাম্পায়ারের রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। বালিশে লেগে থাকা এক বিন্দু রক্তের ফোঁটা বেনকে বিশ্বাস করানোর জন্য যথেষ্ট ছিল, তবে বাকিরা করবে কিনা সেটার গ্যারেন্টি নেই।
শেরিফ আর কোডি ঘটনাস্থলে আসলে মাইকের মৃত্যুর কারণ খুঁজে না পেলে বেনরা বিষয়টা চেপে যায়। ওই রাতেই মার্ক যখন একা শুয়েছিল তখন জানলায় টোকা দেওয়ার আওয়াজ শুনতে পায়। আর এখানেই আসে হরর মুভি ইতিহাসের সব থেকে আইকনিক সিন, দোতলার জানলার সামনে পিশাচ রূপে দাঁড়িয়ে ড্যানি, যেটা সেলেম স্লট টিভি সিরিজের অনুকরণে রিক্রিয়েট করা হয়েছে। আসলে স্টিফেন কিং এর গল্পের ভ্যাম্পায়ার কখনো নিজ ইচ্ছায় শিকার করে না, বরং তারা শিকারকে হিপনোটাইজ করে তাদের থেকে অনুমতি নেয়। মাইক এই ক্ষেত্রে হিপনোটাইজ হয়ে জানলা খুলে দিতেই ড্যানি ঘরে প্রবেশ করে বলে, মিস্টার বার্লো তোমার সাথে দেখা করতে চায়। ড্যানি ক্রমশ কাছে আসতেই টেবিলে রাখা জেসাস ক্রস জ্বলে উঠলে মার্ক সেটাকে ব্যবহার করে ড্যানিকে দূরে সরিয়ে দেয়। আর এই সুযোগে মার্ক জানলা বন্ধ করে বলে, ড্যানি আমি তোমায় মুক্তি দেব, কথা রইল। তবে মার্ক কিন্তু ভয় পায়নি, বরং সে পরক্ষণে বিভিন্ন বই পড়তে বসে যায় ভ্যাম্পায়ারের দুর্বলতার বিষয়ে জানার জন্য, যেমন ক্রস, সূর্যের আলো, হোলি ওয়াটার ইত্যাদি। এবং এদের হারাতে গেলে ভ্যাম্পায়ারদের মেন লিডারকে মারতে হবে, আর সেটা হলো বার্লো। এদিকে বার্কের উপর মাইক হামলা করলে ক্রসের জন্য কোনো মতে তাকে ঠেকাতে সক্ষম হলেও খুব বেশি পেরে ওঠে না। আর এইখানে আসা আরও একটি আইকনিক সিন, যেটা নেওয়া হয়েছে নসফেরাতু মুভি থেকে। এর উপর একটা মুভি সম্প্রতি রিলিজও পেয়েছে, তাই এর ভিডিও চাইলে তোমরা কমেন্ট করে জানাও। তো মাইক বার্ককে মারতে আসলে টেবিলের নিচে পড়ে থাকা ক্রসের সাহায্যে এই যাত্রায় বেঁচে যায়। সকাল হতেই খবর এলো ড্যানির মা মারা গেছে এবং তার দেহ মর্গে রাখা হয়েছে। আর সব থেকে আকস্মিক বিষয়, মর্গ থেকে মাইকের লাশ উধাও। এই খবরে কোডি আতঙ্কে বার্কের বাড়ি আসলে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। প্রতিটা ঘটনা কোডির সন্দেহ ধীরে ধীরে পরিবর্তন করতে বাধ্য করছিল। এই ঘটনা তদন্তের জন্য কোডি, বার্গ, সুজান ও বেন সরব হলে বার্গ জানায় যে ভ্যাম্পায়ারের প্রধান দুর্বলতা ঈশ্বরের প্রতি আস্থা, ধারালো কাঠ, রসুন এবং সাদা গোলাপ। খবর নিয়ে জেনেছে এক সপ্তাহ আগে বাজার থেকে সমস্ত সাদা গোলাপ স্ট্রেকার কিনে ফেলেছে। বার্কের মতে র্যালফকে স্যাক্রিফাইস হিসেবে ব্যবহার করা হয়েছে বার্লোকে জাগিয়ে তোলার জন্য। এরপর শিকার হয়েছে ড্যানি আর মাইক। ড্যানি ভ্যাম্পায়ারে রূপান্তর হয়েছে কিনা জানার জন্য বেন তার কফিনের বডি চেক করার কথা বললে কোডি জানায় এতে অনেক সমস্যা হতে পারে, বরং ড্যানির মা রিসেন্টলি মারা গেছে এবং তারা চাইলে মর্গে ওর বডির উপর নজর রাখতে পারে, এতে সব সন্দেহ ক্লিয়ার হয়ে যাবে। সেই মতো এরা তিনজন কাজে লেগে পড়ে এবং বার্ক, স্ট্রেকার ও বার্লোর ব্যাপারে রিসার্চ করতে শুরু করে। কিন্তু এর মাঝে দেখা যায় স্ট্রেকার এবং সুজানের মা অ্যানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে, যেটা অবশ্য বার্ক লক্ষ্য করে। অন্যদিকে সাহসী মার্ক মাস্টেন হাউসের সেলারে বার্লোকে মারতে লুকিয়ে প্রবেশ করলে বার্ক ঘটনা সূত্রে চলে আসে। আর এই সুযোগে স্ট্রেকার সেলারের দরজা লাগিয়ে দেয়। ওরা মোমবাতি জ্বালিয়ে বেরোনোর অন্য রাস্তা খুঁজতে গেলে ক্রেট থেকে বার্লো বেরিয়ে এসে বার্ডকে শিকার বানায়। আর সেই সুযোগে স্ট্রেকার মার্ককে ধরাশায়ী করে ফেলে। ইতিমধ্যে সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে। ওরা তিনজন ড্যানির মায়ের বডির পাশেই বসে। কোনো পরিবর্তন চোখে পড়ছে না, তবে কোডির হাসি পরক্ষণে মিলিয়ে যায় যখন ড্যানির মাকে মৃত্যুর পর উঠে বসতে দেখে। বেন আর সুজানের হৃদগতি ক্রমশ বেড়ে চলল। তাড়াহুড়োর মধ্যে তৈরি করা ক্রস হঠাৎ ভেঙে যেতেই ড্যানির মা কোডির উপর ঝাঁপিয়ে তাকে কামড়ে দিতেই সুজান ক্রস রেডি করে ওর গায়ে স্পর্শ করলে ড্যানির মা ভস্ম হয়ে যায়। তবে কোডি ঠান্ডা মাথায় সময় থাকতে নিজেকে র্যাবিসের ইঞ্জেকশন দিলে ভ্যাম্পায়ার হওয়ার হাত থেকে বেঁচে যায়। অর্থাৎ স্টিফেন কিংয়ের গল্পে ভ্যাম্পায়ারের অ্যান্টিডোট আছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় কাল চার্চে ফাদার ক্যালাহানের সাথে দেখা করবে। তবে এর আগে দরকার বার্ক। কিন্তু সে আগেই বার্লোর শিকার হয়েছে। তার বাড়ির উপর বসে থাকা মাইক আর ড্যানি এই ঘটনার সাক্ষ্য। গোটা শহর নিস্তব্ধ। বার্লো এবং তার ভ্যাম্পায়ারের কবল থেকে কেউ বাঁচেনি। এদিকে মার্ককে স্ট্রেকার বেঁধে রেখেছে, কিন্তু দড়ির প্যাঁচ খোলায় দক্ষ মার্ক নিজেকে বন্দি দশা থেকে মুক্ত করে স্ট্রেকারকে পিটিয়ে মেরে ফেলে। এখন পালা বার্লোর। এদিকে এরা তিনজন ফাদার ক্যালাহানের কাছে সাহায্য চাইতে গেলে বোঝা যায় ফাদার নিজেই চার্চ ও ঈশ্বরের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তখনই সবাইকে অবাক করে মার্ক নায়ক সুলভ এন্ট্রি নিয়ে জানায় সে চার্চ থেকে হোলি ওয়াটার নিয়ে একা বার্লোকে মারতে যাচ্ছে। আর বাকি ছিল স্ট্রেকার, তাকে সে আগেই মেরে ফেলেছে। একটা ছোট্ট ছেলের এমন সাহসিকতা দেখে সবাই উঠে পড়ে লাগলে উপস্থিত হয় মাস্টেন হাউসে, কিন্তু সেখানে কারোর বডি পায় না। বার্লোকে মারতে তারা সেলারে ঢুকলে এক অদ্ভুত ঠান্ডা পরিবেশের মধ্যে কারোর নিঃশ্বাস প্রশ্বাসের অনুভূতি হয়। আর তখনই বার্ক বেনের উপর হামলা করলে বাকিরা সেলারের দরজা খুলতেই সানলাইটে বার্ক দুর্বল হয়ে পড়ে এবং এই সুযোগে বেন ওকে উডেন স্টেক দিয়ে মেরে ফেলে।
এখন মাস্টেন হাউস থেকে বেরিয়ে সবার প্ল্যান সূর্যাস্তের আগে বার্লোর শিকার থেকে বাঁচতে নিজের পরিবারকে চার্চে নিয়ে আসা, কারণ ভ্যাম্পায়াররা চার্চে প্রবেশ করতে পারে না। সেই মতো কোডি যায় শেরিফের সাহায্য নিতে, বেন ও সুজান যায় মায়ের কাছে, এবং ফাদার ও মার্ক যায় ওর বাবা মাকে বাঁচাতে। ইতিমধ্যে গোটা শহরে নেমে গেছে অদ্ভুত নিস্তব্ধতা, যেন একদিনের মধ্যে সবাই নিজ বাসস্থান ছেড়ে পালিয়ে গেছে। ধান্দাবাজ শেরিফ নিজের কাজ ভুলে শহর ছাড়তে ব্যস্ত। সুজানের মা অ্যানি বেনকে দেখে অবশ্য খুশি হলো না, সে বার্লোর গুণগান গেয়েই চলেছে। আর এমনটা হওয়া স্বাভাবিক, কারণ স্ট্রেকার মারা যাওয়ার পর বার্লো অ্যানিকে তার নতুন সার্ভেন্ট বানিয়েছে। কথার মাঝে আচমকা একটা ভ্যাম্পায়ার সুজানকে কামড়ে দিলে বেন ওকে নিয়ে কোনো মতে পালিয়ে যায়। এদিকে মার্কের বাবা মা কিছুতেই ওদের কথায় বিশ্বাস করতে চায় না। তারা জানে না যে আজ হয়তো তাদের শেষ রাত। তখনই দরজায় আওয়াজ শুনে মার্কের বাবা চেক করতে গেলে বার্লো মার্কের মাকে নিজের শিকার বানায় এবং ওর বাবারও একই অবস্থা হয়। বার্লোর উপর ক্রসের কোনো প্রভাব পড়ছিল না। ভয়ে কাঁপতে থাকা ফাদারের হাতে ক্রস নিভে আসলে বার্লো তাকেও শিকার বানায়। প্রাণ বাঁচিয়ে মার্ক ট্রি হাউসে উঠে বললে তাকে ড্যানি, মাইক সহ ভ্যাম্পায়ার রূপী স্কুলের বন্ধুরা ব্যঙ্গ করতে থাকে। আর এই প্রথম মার্ককে মেন্টালি ভেঙে পড়তে দেখা যায়। ততক্ষণে বেন সুজানকে নিয়ে চার্চে আসলেও তার ভ্যাম্পায়ারের পরিবর্তন শুরু হয়ে গেছিল। তাকে নিয়ন্ত্রণে রাখা প্রায় দুঃসাধ্য। কোডি বুঝতে পারে র্যাবিসের ইঞ্জেকশন দিয়ে কোনো কাজ হবে না, তাই ব্যাগ থেকে উডেন স্টেক বের করলে বেন বাঁধা দেওয়ার চেষ্টা করায় সুজান চার্চ থেকে পালিয়ে যায়। বেন ওকে ধরতে গেলে বাইরের অবস্থা দেখে সাহস পেল না, তাই প্রাণ বাঁচাতে চার্চে ঢুকতে গেলে মাইক ওকে তুলে নিয়ে যায়। কিন্তু পরক্ষণে কোনো মতে প্রাণ বাঁচিয়ে চার্চে চলে আসে। শহরে আর কেউ কিন্তু বেঁচে নেই, আর একমাত্র শেরিফের বডি তাদের সামনেই পড়ে। সূর্যোদয় হওয়া অবধি তারা চার্চে বসে রইল। সকাল হলে তারা ফাদারের বডি উদ্ধার করে সেখানে মার্কের রেখে যাওয়া নোট খুঁজে পায়, যেটায় লেখা ছিল সে একা বার্লোকে মারতে গেছে। এদিকে মার্ক স্টিকারের অ্যান্টিক শপে গেলে সেখানে ড্যানি ওর উপরে অ্যাটাক করে, কিন্তু মার্ক ওকে উডেন স্টেক দিয়ে মেরে চিরজীবনের মতো মুক্তি দিয়ে নিজের কথা রাখে। তখন এই বেন চলে আসলে তারা শহর ছেড়ে সেফ কোথাও পালাতে চাইলে মার্ক বলে যে আজ সেলেম স্লটের এমন অবস্থা হয়েছে, কাল হয়তো অন্য কোনো শহরের সাথেও হবে, তাই বার্লোকে মারা দরকার। কিন্তু সব ভ্যাম্পায়ার এখন আছে কোথায়? বেনের মনে পড়ল ড্রাইভ ইনের কথা। আসলে সেই ওপেন থিয়েটারের প্রতিটা গাড়ির ডিকির মধ্যে ভ্যাম্পায়াররা সূর্যের আলো থেকে বাঁচতে লুকিয়ে রয়েছে, আর এটাই তাদের কফিন। বেন সুজানকে ওর গাড়ির মধ্যে লুকিয়ে থাকতে দেখেও মারতে পারে না, তাই কোডি ওকে উডেন স্টেক দিয়ে মারতে গেলে অ্যানি কোডিকে গুলি করে হত্যা করে। বেন আর মার্ক নিজেদের বাঁচাতে পরিত্রাহী হয়ে পালাতে থাকে এবং অ্যানির একের পর এক গুলিবর্ষণ প্রত্যেকটা গাড়ি ঝাঁঝরা করে দেয়। এইভাবে কিছুক্ষণ চোর পুলিশের খেলা চলতে থাকার পর লক্ষ্য করে সূর্য অস্ত যেতে শুরু করেছে এবং সেই বড় স্ক্রিনের জন্য সেখানে তৈরি হয়েছে এক বিশাল ছায়া। তখনই গাড়ির ডিকিগুলো এক এক করে খুলতে শুরু করে। এখন উপায়, অন্ধকার নামার আগে যেমন করেই হোক বার্লোকে মারতে হবে। বেনরা দ্রুত সানলাইটের দিকে আসতে গেলে এক এক করে ভ্যাম্পায়ার বেনকে ধরে ফেলে, কিন্তু মার্ক এই অবস্থায় তাকে ছেড়ে পালায় না। মার্ক গাড়ি চালিয়ে স্ক্রিনের সব কটা বেস ভেঙে দেওয়ায় সানলাইট এসে পড়তেই উপস্থিত সব কটা ভ্যাম্পায়ার পুড়ে শেষ হয়ে যায়, আর সাথে অ্যানিকেও মার্ক গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলে। এখন পালা বার্লোর। দূরে একটা বড় ট্রাকের ভিতর বার্লোকে উডেন স্টেকে ঢুকিয়ে রাখা হয়েছিল। দুজন ওটাকে সূর্যের আলোয় এনে খোলার চেষ্টা করলে কিছুতেই খোলা সম্ভব হয়ে ওঠে না। সূর্য অস্ত যাওয়ার সাথে বার্লো তার পূর্ণ ক্ষমতা লাভ করতে শুরু করে। ওরা পাশের একটা দোকানে ঢুকে পড়লে সুজান বেনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর অন্যদিকে বার্লো অপেক্ষা করছে মার্কের জন্য। তার জন্যই তো এত কিছু। দুজন দুদিকে সামলাতে ব্যস্ত। বেন কোনোভাবে সুজানকে উডেন স্টেক দিয়ে মারতে সক্ষম হলে মৃত্যুর আগে ওর চোখ থেকে বেরিয়ে আসা জল যেন বলছে, আমায় মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ বেন। এদিকে মার্ক তখনও নিজে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে জায়গাটা আলোকিত করে রাখার চেষ্টা করলে বার্লো ওকে ঠিকই ধরে ফেলে। তার নিষ্ঠুর চোখের চাহনি আর তীক্ষ্ণ নখ মার্কের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আর তখনই বেন পিছন থেকে এসে বার্লোর মাথায় উডেন স্টেক ঢুকিয়ে কাবু করে বার্লোকে মেরে ফেলেন। আর এইভাবেই শেষ হয় সেলেম স্লটের অভিশপ্ত রাত। এই ঘটনার পর মার্ক আর বেন শহর ছেড়ে চলে যাওয়ার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং তোমরা যদি নসফেরাতুর এক্সপ্লেনেশন শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।